ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাই অনেক ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, এটাই কাম্য। আজকের পলিটির একটা লেকচার করব, তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, যেই পরীক্ষার জন্য দাও না কেন, শুধুমাত্র যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট এমন নয়, প্রত্যেকটা পরীক্ষার জন্য, স্টেট এক্সাম বা সেন্ট্রালের এক্সাম, ইলেকশন কমিশন মানে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এইটা ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক। খুবই সিম্পলিফাইতে শর্ট করে ছোট ছোট করে একদম কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব। পলিটি খুবই ইজি এবং সহজ একটা জায়গা, এখান থেকে নাম্বার যতটা পারো গ্র্যাব করে নিতে পারো। আর সেইভাবে তোমাকে ধৈর্য নিয়ে একটু পড়তে হবে, বুঝতে হবে, এটাই আর কি। তো ক্লাস প্রথম থেকে শেষ অবধি দেখো, সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। এডুকেশন, ফরেস্ট, ওয়েট এন্ড মেজার, প্রিভিয়াস ইয়ার সিজিএল এর যত জিকের ক্লাস, মানে নিম্ন আদালত কোনো রায় যদি অধিকারের বাইরে তো সবার প্রথমে ইলেকশন কমিশন বলি। ইলেকশন কমিশন হচ্ছে একটা পার্মানেন্ট বডি। পার্মানেন্ট বলছি এই কারণে যে ইলেকশন কমিশন যে নিযুক্ত হবে তাকে আজকে নিযুক্ত করলাম কালকেই সরিয়ে দেবো এমন কিন্তু নয়। পার্মানেন্ট বডি, তার একটা নির্দিষ্ট টেনিওর রয়েছে, ওই টেনিওরের বাইরে তাকে সরানো যায় না, ঠিক আছে? পার্মানেন্ট বডি মনে রাখবে। আরেকটা কথা মনে রাখবে যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, মানে স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট বডি এবং হচ্ছে পার্মানেন্ট বডি, স্থায়ী এবং হচ্ছে স্বাধীন, স্বতন্ত্র। স্বতন্ত্র এই কারণে রাখা হয়েছে, তার এই পার্মানেন্ট এবং হচ্ছে স্বাধীন রাখার কারণটা হচ্ছে নির্বাচন কমিশন করবেনটা কি? নির্বাচন কমিশন করবেন হচ্ছে ভারতে যত গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল পদগুলো রয়েছে বা কনস্টিটিউশনাল যে প্রেসিডেন্ট বলো, ভাইস প্রেসিডেন্ট বলো, তারপরে প্রধানমন্ত্রী ইলেকশন মানে যেটাকে আমরা লোকসভার ইলেকশন বলি, বিধানসভার ইলেকশন মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর ইলেকশন, তারপরে রাজ্যসভার ইলেকশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ নির্বাচনগুলো দায়িত্ব নিয়ে কে কন্ডাক্ট করায়? ইলেকশন কমিশন। তাই তাকে খুবই নন বায়াসড হতে হবে এবং হচ্ছে নিরপেক্ষ হতে হবে। সেই কারণে তার পদটা সিকিউর করা উচিত, যাতে তার উপরে কেউ প্রভাব খাটাতে না পারে বা তাকে ভয় দেখিয়ে চাকরি থেকে বা পদ থেকে সরিয়ে না দিতে পারে। সেই জন্য তাকে খুব সিকিউর এবং হচ্ছে পার্মানেন্ট রাখা হয়েছে। এবং ইলেকশন কমিশনের কাজ হচ্ছে বেশ কয়েকজনের ইলেকশন করানো। সবার প্রথমে বললাম কার ইলেকশন করানো? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির ইলেকশন করানো। ওকে, প্রেসিডেন্ট ইলেকশন করানো। 2 নম্বর কার ইলেকশন করানো? প্রেসিডেন্টের পরে কে আসে? ভাইস প্রেসিডেন্টের ইলেকশন করানো, ঠিক আছে? 3 নম্বরে আসে হচ্ছে লোকসভা, তারপরে রাজ্যসভা। রাজ্যসভার মেম্বাররাও কিন্তু কি হয়? এই ইলেকশন কমিশনের এতেই ইলেকশন হয়। তারপরে বিধানসভা, প্রত্যেকটা রাজ্যের বিধানসভা রয়েছে, সেই রাজ্যের বিধানসভা। তারপরে রাজ্যের যদি যে রাজ্যের বিধান পরিষদ রয়েছে, তাদের বিধান পরিষদকে বাংলায় বলা হয় মানে এটাকে বলা হয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং বিধান পরিষদকে বলা হয় হচ্ছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। তার মানে এই যে লোকসভা দেখতে পাচ্ছ, এই লোকসভার যারা হয় তাকে বলা হয় এমপি, এমপিদের ইলেকশন, এবং রাজ্যসভার এমপিদের ইলেকশন, ঠিক আছে? তারপরে এমএলএ ইলেকশন এবং হচ্ছে এমএলসি দের ইলেকশন, ঠিক আছে? এখান থেকে লোকসভা থেকে প্রাইম মিনিস্টার ইলেক্টেড হয় আর হচ্ছে তোমার মানে দিল্লিতে, আর বিধানসভা থেকে হচ্ছে চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর ইলেকশন। তো এদের ইলেক্টেড করানো হচ্ছে কে? ইলেকশন কমিশন। এই সমস্ত কন্ডাক্ট করবে। খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট নির্বাচনের দায়িত্ব তিনি থাকেন, নির্বাচনগুলো কন্ডাক্ট করেন বা পরিচালনা করেন। সেই জন্য তার পদটা খুব সিকিউর রাখা দরকার ছিল, ঠিক আছে? এই জন্য এটা করা হয়েছে। আর পুল ইলেকশন কমিশনের যে সিস্টেমটা, এটা আমরা বড় করেছি বা ধার নিয়েছি কোথা থেকে? ব্রিটেনের কাছ থেকে। তাহলে আমরা কোথা থেকে নিয়েছি? এটা ব্রিটেন। ওকে, এবার যখনই কনস্টিটিউশন পড়ছি, কনস্টিটিউশনের কোনো পদ পড়বো, তাহলে নিশ্চয়ই সেই তার পেছনে একটা আর্টিকেল থাকবে। আর্টিকেল মানে ধারা, আর্টিকেল থাকবে। তাহলে ইলেকশন কমিশনের একটা আর্টিকেল রয়েছে, তার আর্টিকেল রয়েছে 324 নম্বর আর্টিকেলের অংশ হচ্ছে ইলেকশন কমিশন বা মুখ্য নির্বাচন কমিশন। পার্ট কত? পার্ট হচ্ছে 15, পার্ট হচ্ছে 15তম পার্টের আন্ডারে আসে হচ্ছে মুখ্য নির্বাচন কমিশন বা ইসি বলতে পারো। ওকে, এবার ফার্স্ট ইলেকশন কমিশনার কে ছিলেন? ভারতবর্ষে যখন
কনস্টিটিউশন চালু হয়েছিল। কবে কনস্টিটিউশন চালু হয়েছিল মনে করে দেখো, প্রত্যেকবার পরীক্ষায় কোনো না কোনো এক্সামে এসে থাকে 1950 সালে 26শে জানুয়ারিতে কার্যকরী হয়। 1949 26শে নভেম্বর কি করে গ্রহণ করা হয়, ওই জন্য ওই দিনটাকে 26শে নভেম্বর দিনটাকে আমরা কনস্টিটিউশন ডে হিসাবে পালন করি, কিন্তু 26শে জানুয়ারি 1950 এটাকে কার্যকরী করা হয়েছে। ওকে, তো 1950-এ কার্যকর হওয়ার পর এটা তো একটা কনস্টিটিউশনাল বডি, তার মানে সাথে সাথে ইলেকশন কমিশনও ইয়েতে চলে এসছে, মানে ক্ষমতায় চলে এসছে। এবার প্রথম ইলেকশন কমিশন কে ছিলেন? প্রথম ইলেকশন কমিশন যিনি ছিলেন তার নাম হচ্ছে নান আদার দেন সুকুমার সেন। সুকুমার সেন, ঠিক আছে। তো সুকুমার সেন ছিলেন প্রথম ইলেকশন কমিশন। তার যে কি বলে, তার যে টার্মটা ছিল, সেই টার্মটা ছিল 1950 সাল থেকে 1958 সাল পর্যন্ত তিনি পদে ছিলেন। অ্যাট প্রেজেন্ট কে আছে? বর্তমানে প্রেজেন্ট কে আছে? আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন আছে হচ্ছে রাজীব কুমার। তা আমাদের এখন আমাদের এখন হচ্ছে বর্তমান মুখ্য নির্বাচন কমিশন হচ্ছে কে? রাজীব কুমার, ঠিক আছে, মনে থাকবে, গুড। দেন হচ্ছে ফার্স্ট ইলেকশন ইন্ডিয়া, ভারতবর্ষে প্রথম যে ইলেকশন হয়েছিল, মানে হচ্ছে নির্বাচন হয়েছিল, লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশন, সেটা হচ্ছিল রাজ্যসভা, যাই বলো না কেন, কনস্টিটিউশন অনুযায়ী তো প্রথমবার ওই সময় হচ্ছে। তো সেই সময়টা ছিল 1951 থেকে 1952 পর্যন্ত। এভার গ্রিন কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। ভারতবর্ষে প্রথম ইলেকশন হয়েছিল কবে? 1951 থেকে 52-র মধ্যে, ঠিক আছে। আর এই ইলেকশন গুলো কে করিয়েছিল এই সময়? প্রথম ইলেকশনটা অবভিয়াসলি কে ছিল সেই সময়? সুকুমার সেন। তাহলে তিনি তার আদলেই মানে তার আন্ডারে এগুলো হয়েছিল। বর্তমান হচ্ছে এর হচ্ছে রাজীব কুমার, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে ইলেকশন কমিশনের স্যালারি কি হয়? স্যালারি হয় হচ্ছে কি, যে তিনি কত স্যালারি পাবে, তার স্যালারি বা তার পদটা হচ্ছে একজন চিফ জাস্টিসের মতন, হাইকোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পদের সমান। তার যে স্যালারিটা, এটা ডিটারমাইন করে হচ্ছে পার্লামেন্ট টাইম টু টাইম। পার্লামেন্ট ডিটারমাইন করবে যত সাংবিধানিক পদ রয়েছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মানে এরা তো এক প্রকার কি হয়, এমপি হয়। স্পিকার, প্রধানমন্ত্রীরা তো এমপি হয়, লোকসভার এমপি, রাজ্যসভার এমপি, বিধানসভার এমএলএ, সিএম, এরা হচ্ছে প্রত্যেকে মানে রাজ্যের গুলো বাদ দিয়ে দাও, যত তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কনস্টিটিউশনাল হোল্ডার রয়েছে, যেটা ইউনিয়ন লিস্টের আন্ডারে আসে যারা, তাদের যে স্যালারিটা, ক্যাগ, তারপরে হচ্ছে তোমার কি বলে, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এদের যাদের পেছনে কনস্টিটিউশনের আর্টিকেল রয়েছে বা আর্টিকেল কনস্টিটিউশন পদ, তাদের প্রত্যেকের স্যালারি ডিটারমিন করেছে পার্লামেন্ট টাইম টু টাইম। আর স্টেটের যদি হয়ে যায় তাহলে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি করবে, সিএম, এমএলএ, যত এমএলএ রয়েছে তাদের হচ্ছে কে ডিটারমিন করবে? বিধানসভা, রাজ্য বিধানসভা, প্রত্যেকটা রাজ্যের বিধানসভা এরা ডিটারমিন করবে। কিন্তু যদি বলা হয় যে গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা, তাদের হচ্ছে পে কমিশন ডিটারমিন করে তাদের হচ্ছে স্যালারি। তাহলে কি বললাম, ইলেকশন কমিশনের স্যালারিকে ডিটারমিন করে পার্লামেন্টের মাধ্যমে, যদি বাড়ে তো বাড়বে, পার্লামেন্টই সেটা ডিটারমিন করবে। আর একটা কথা হচ্ছে, এই স্যালারিটা দেবে কে? এটা দেবে একটা ফান্ড রয়েছে, দুটো ফান্ড রয়েছে, কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া আর একটা রয়েছে কন্টিজেন্সি ফান্ড। তো যত মাইনা যায় কনস্টিটিউশন হোল্ডারদের, তাদের মাইনাটা দেবে হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, বল মনে রাখবে, হ্যাঁ, কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া, এখান থেকে স্যালারিটা কাটে, ওকে, ডিডাক্ট হয়। টেনিওর সম্পর্কে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা দেখে নাও, স্ক্রিনশট নিলে নিতে পারো, আর নাহলে এটার পিডিএফ তোমরা কিন্তু একদম অবভিয়াসলি পেয়ে যাবে। পিডিএফটা আমি ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামে যাও, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। এরকমই হ্যান্ড রিটেনই পাবে, নোট করে নিও। আর টেনিওরটা খুব ইম্পর্টেন্ট। টেনিওর কিরকম হয়? টেনিওর মানে হচ্ছে মেয়াদ। কোনো একজন ব্যক্তি XYZ, মানে যে রাজীব কুমার যিনি রয়েছেন বর্তমানে চিফ ইলেকশন কমিশন, তার মেয়াদ কতদিন হবে? তার মেয়াদ হবে হয় হচ্ছে 5 ইয়ার, নতুবা আচ্ছা নেক্সট হচ্ছে টেনিওর হচ্ছে মেয়াদকাল। তাহলে বর্তমানে যিনি রয়েছেন রাজীব কুমার বা যেই হোক না XYZ, যেই নিযুক্ত হবে, তার যে মেয়াদটা সেটা হবে হয় 6 বছর, 6 ইয়ার যেদিন নিয়োগ হবে, নতুবা 65 এজ, তার সেই ব্যক্তিটা
এজ হতে হবে। তাহলে যেটা আগে হবে, হুইচ এভার, যেটা আগে হবে, তাহলে লিখে দিই যা আগে। কিরকম ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই। কোনো ব্যক্তি মনে করো 50 বছরে নিযুক্ত হয়েছে, 50 ইয়ারে নিযুক্ত হয়েছে, তাহলে তার 65 হতে অনেক দেরি, 15 বছর, তো ততদিন তো আর একটা এতে কনস্টিটিউশন হোল্ড করতে পারে না, কনস্টিটিউশন পদ। সেই জন্য সেই ব্যক্তিটা কতদিন চাকরি করতে পারবে, সে হচ্ছে 6 ইয়ার চাকরি করতে পারে, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি মনে করো 62 তে জয়েন করেছে, সে 65 এজ হতে হতেই, মানে তার জব ওই 3 বছরের মধ্যে মধ্যে সে রিটায়ার করে যাবে। তো যেটা আগে হবে সেটাই, তাহলে হয় 6 বছর, না হলে হচ্ছে 65 এজ, ঠিক আছে। এবার হচ্ছে তাকে অ্যাপয়েন্ট কে করে, ইলেকশন কমিশনকে প্রেসিডেন্ট ইলেকশন অ্যাপয়েন্ট করে। তো রেজিগনেশনও কাকে দেবে, প্রেসিডেন্টকেই দেবে, রাষ্ট্রপতিকে দেবে। রেজিগনেশন কাকে দেয়, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর অ্যাপয়েন্ট কে করে, অ্যাপয়েন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট এবং হচ্ছে রেজিগনেশন দেবে হচ্ছে প্রেসিডেন্ট। এবার রিমুভালের কথা আসি। রিমুভালের কথায় যদি বলতে লাগে, বেশ একটা সুন্দর কনসেপ্ট আছে, ভালো করে বুঝতে হবে। আমি বললাম কি পার্মানেন্ট, পার্মানেন্ট হাউস মানে কি স্থায়ী। তাহলে কোনো ব্যক্তি, ওই রাজীব কুমারই যদি মনে করো যাকে নিযুক্ত করা হয়েছে, এইবার মনে করো রাজীব কুমারকে কারো কোনো মানে লোকসভার এমপি হতে পারে বা রাজ্যসভার এমপি, এমএলএ বা গভর্নমেন্টেরই যদি পছন্দ না হয়, যদি মনে হয় যে রাজীব গান্ধীকে যদি বলা হয় যে রাজীব কুমারকে পছন্দ হচ্ছে না, চলো পদ থেকে সরিয়ে দেওয়া হোক, তাহলে যখন তখন সরানো যাবে না, পারবে না সরাতে। তার কারণ তার সিকিউরিটি হচ্ছে 10 ইয়ার্স, 6 বছর অথবা 65, এর আগে সরাতে পারবে না। যদি সরাতে যায় তাকেই বলা হয় রিমুভাল, জোর জবরদস্তি। সেটা একটা প্রসেস রয়েছে, যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল একটা প্রসেস রয়েছে। এটা এই রিমুভাল রেজুলেশন পাস করাতে লাগে। কি বলে, ইমপিচমেন্ট বলে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি রাষ্ট্রপতিকে জোর জবরদস্তি সরাতে হয় তাকে বলা হয় ইমপিচমেন্ট। আর যদি মনে করো ইলেকশন কমিশনকে সরায়, তাকে ইমপিচমেন্টেরই প্রসেস ওই রকমই, কিন্তু বলা হয় হচ্ছে কি রেজুলেশন পাস। তাহলে এই প্রসেসটা হচ্ছে, ভালো করে বুঝবে, আমাদের হচ্ছে পার্লামেন্ট দুটো কক্ষ বিশিষ্ট। পার্লামেন্ট দুটো কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে রাজ্যসভা, দেন হচ্ছে লোকসভা। লোকসভা হচ্ছে লোয়ার হাউস, রাজ্যসভা হচ্ছে আপার হাউস। কি করতে হবে, কোনো ব্যক্তিকে XYZ যে ইলেকশন কমিশন রয়েছে তাকে মনে করো পছন্দ হলো না, তার বিরুদ্ধে অভিযোগ আনতে হবে। অভিযোগ কি বিরুদ্ধে, দুটো ক্ষেত্রে। এক হতে হবে ইনক্যাপাসিটি, ইনক্যাপাসিটি। ইনক্যাপাসিটি কি, ইনক্যাপাসিটি তিনি আর কাজ সামলাতে পারছে না, তার ক্যাপাসিটি নেই, কাজ সামলাতে অক্ষম তিনি। এক, এইটা প্রুফ করতে হবে পার্লামেন্টের মধ্যে যে তিনি ইনক্যাপাসিটি, মানে তার হচ্ছে ক্যাপাসিটি নেই। আরেকটা হয় হচ্ছে মিসবিহেভ করেছে তিনি, মিসবিহেভ, মিসবিহেভ। তাহলে ইনক্যাপাসিটি এবং মিসবিহেভ, এই দুটো প্রুফ করতে হবে লোকসভাতে। এই নিয়ে একটা অভিযোগপত্র রাজ্যসভা কিংবা লোকসভা যে কোনো হাউসে উত্থাপন করতে হবে এবং এইটাকে পাশ করাতে হবে রাজ্যসভাতেও 2/3 মেজরিটিতে এবং লোকসভাতেও 2/3 মেজরিটিতে। লোকসভার যতজন মেম্বার থাকবে তাদের মধ্যে 2/3 মেজরিটিতে পাশ করাতে হবে এবং অবশ্যই লোকসভা দুটো হাউসে পাশ করাতে হবে। আর এই মেজরিটিটাকে বলা হয় স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটি, ঠিক আছে। তো দেখে নাও এবার, দেখতে পারেন নিশ্চয়ই। তো এটা হচ্ছে স্পেশাল মেজরিটি, এই হচ্ছে কথা। তো এইভাবে হচ্ছে কি রিমুভাল করানো যেতে পারে। দুটো হাউসে পাস হয়ে গেল, দুটো প্রুভ হয়ে গেল, 2/3 পাস হয়ে গেল, ইমপিচ হয়ে যাবে। কে ইমপিচ হয়ে যাবে, ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ইমপিচ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি তাকে সাইন করে সেই অন্য জায়গায়, অন্য কাউকে সেই জায়গায় দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার ইলেকশন কমিশন সম্পর্কে বলি যে কতজন ইলেকশন কমিশন থাকে, সদস্য সংখ্যা। ইলেকশন কমিশনের মেম্বার, ঠিক আছে। প্রথমে মূল সংবিধানে একজন ছিল, বর্তমানে এখন 1+2 টোটাল হচ্ছে 3 জন রয়েছে প্রেজেন্ট, এট প্রেজেন্ট, ঠিক আছে। এট প্রেজেন্ট 3 জন রয়েছে। 3 জনের মধ্যে একজন হচ্ছে ওয়ান হচ্ছে মুখ্য আর দুজন হচ্ছে সহযোগী বা মেম্বার। এবার একটুখানি ইয়ে করি, তোমাদের একটা অ্যামেন্ডমেন্টের কথা বলি। কি হয়, 1988-এ একটা অ্যামেন্ডমেন্ট পাস হয়। অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 61st অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন।
অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধন পাস হয়, 61st অ্যামেন্ডমেন্ট 1988। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1989 সালে কি করা হয়, ভোটিং এজ রিডিউস করা হয়েছিল, ভোটিং এজ রিডিউস করা হয়, ভোটিং এজ রিডিউস করা হয়। আগে ছিল 21 বছর, এটাকে কমিয়ে করা হয়েছে 18 ইয়ার। তাহলে কি বললাম, 1988 সালে 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটি নতুন নিয়ম নিয়ে আসে। নিয়ম কি, ভোটিং এজ কমানো হয়। কত সালে কমানো হয় ভোটিং এজ? অ্যামেন্ডমেন্টটা পাস হয়েছিল 88-এ, আর এটা একদম পুরোপুরি কার্যকরী হয়েছিল 1989 সালে। তাহলে ভালো বুঝবে যে 61তম অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 1988 সালে, কিন্তু ভোটিং এজটা যদি রিডিউস হয় কত সালে বলে, তাহলে বলবে 1989-এ কি করা হয়, 21 বছর থেকে 18 বছর করানো হয়। তাহলে ভোটার তালিকা তৈরি করতে হবে নতুন নতুন করে, প্রচুর নতুন ভোটার লিস্টে অ্যাড হবে। এবং 1993 সালে কি করা হয়েছিল, 1993 সালে প্রথম ভোটার কার্ড দেওয়া হয়েছিল। তো এই যে কাজটা বেড়ে গেল, একজনের সাথে দুজন এক্সট্রা কি করে, অ্যাড করে, ঠিক আছে। এই দুজনকে অ্যাড করে কত সালে, 1989-এ, ঠিক আছে। কন্টিনিউ হলো 90 সাল, 1990-এ এসে কি করলো, এটাকে আবার প্রেসিডেন্ট কি করলো, তুলে দিল। প্রেসিডেন্টই অ্যাড করলো, প্রেসিডেন্টই তুলে দিল। তার মানে কি, এটা নন পার্মানেন্ট ছিল কিছুদিনের জন্য, 90 সালে তুলে দিল। কিন্তু দেখছে কাজের চাপ বেড়ে যাচ্ছে। কেন? আমি বললাম একটু আগে, ভোটার কার্ড ইস্যু করা হয়েছিল 1993 সালে, ঠিক আছে। আর এই সময় কে ছিলেন, এই সময় ছিল হচ্ছে টি.এন. সেশন। টি.এন. সেশন, দেখে নাও, টি.এন. সেশন, তিনি ছিলেন ইলেকশন কমিশনার সেই সময়। 1993 সালে ভোটার কার্ড ইন্ট্রোডিউস করা হয়েছে ভারতবর্ষে প্রথম, তো সেই জন্য কাজের মাত্রা বেড়ে গেছে। তারপরে বাধ্য হয়ে 1990 সালে যে দুজনকে সরিয়ে দিয়েছিল, এটাকে আবার পার্মানেন্ট করে দেওয়া হয়। কত সালে তো পার্মানেন্ট করে দেওয়া হয়, 1993 সালে এটাকে আবার এই দুজনকে পার্মানেন্ট করে দেওয়া হয়। আর বর্তমানে রয়েছে 1+2। 1+2 মানে হচ্ছে একজন হচ্ছে চিফ ইলেকশন কমিশনার, দুজন হচ্ছে মেম্বার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মনে রাখবে ভালো করে। আচ্ছা, মূল সংবিধানে কিছু বলা নেই, দুটো জিনিস বলা নেই। এক, মূল সংবিধান মানে যেটা হচ্ছে বি আর আম্বেদকর বা গণপরিষদ দ্বারা যেটা গৃহীত হয়েছিল যে সংবিধান, সেখানে বলা নেই। কি বলা নেই? এক নম্বর কথা হচ্ছে যে ইলেকশন কমিশনের কোয়ালিফিকেশন কি হতে হবে। কোয়ালিফিকেশনটা বলা নেই। আর একটা জিনিস বলা নেই, কি বলা নেই? মেম্বারদের টার্ম, মেম্বারদের টার্ম বলা নেই। এবার দেখো, টার্ম মানে কাদের, ওই যে দুজন মেম্বার, এই দুজন মেম্বারটা কতদিন থাকবে সেটা বলা নেই। চিফ ইলেকশন কমিশন, তার তো টার্ম বলা রয়েছে, তার টার্ম কতদিন, 6 বছর অথবা 65 বছর, যেটা আগে হবে। কিন্তু মেম্বার যারা রয়েছে দুজন, তাদের টার্ম বলা নেই। এটা কেন হলো? তার কারণ হচ্ছে কোয়ালিফিকেশনটা রাখা হয়নি। এবং টার্মটা কেন নেই মেম্বারদের? তার কারণ মেম্বার যারা দুজন ছিল, তারা তো মূল সংবিধানে ছিল না, তাদেরকে অ্যামেন্ডমেন্ট করে পরে বসানো হয়েছে, সেই কারণে তার টার্মটা আর ওইখানে উল্লেখ করা হয়নি মূল সংবিধানে, ঠিক আছে। তো কনস্টিটিউশনে এই জিনিসটা নেই। এবার ইলেকশন কমিশনের দায়িত্ব কি? ইলেকশন কমিশনের অনেক দায়িত্ব রয়েছে। ইলেকশন রিলেটেড যত কাজ সব হচ্ছে মুখ্য নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনই করে থাকে। একটা একটা করে দেখবো কি কি। দেখো, সবার প্রথমে পাওয়ার্স এন্ড ফাংশন অফ ইলেকশন কমিশন। সবার প্রথমে কি করে, ডিভিশন অফ কনস্টিটিউশন। দেখো ইংরেজি আছে কিন্তু বাংলাগুলো আমি বলে দেবো। কনস্টিটিউশন মানে হচ্ছে কেন্দ্র, ভোট কেন্দ্র, যেমন হচ্ছে লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র হয় না, এটা কে ডিসাইড করবে, কোনটা কতটা, তার সীমানা কতটা, এগুলো ডিসাইড করবে বা এইটা হচ্ছে ডিক্লেয়ার করবে হচ্ছে ইলেকশন কমিশন, ভোট কেন্দ্রগুলো। তারপরে প্রিপেয়ারিং আপ টু ডেট লিস্ট অ্যান্ড ভ্যালিড ভোটার্স, মানে ওই লিস্টের মধ্যে ভ্যালিড ভোটার, তাদের মানে যত হয় ভোটার যে লিস্টটা, সেটা প্রিপেয়ার করে ইলেকশন কমিশন। এবার ইলেকশন কমিশন তো একা থাকেন, তার একটা বিশাল বড় একটা টিম রয়েছে বা অফিসার রয়েছে, তারা তাদের দ্বারা কাজ করে না, সরকারি কর্মচারীরা এরাই কাজ করে, কিন্তু তার নামে মানে তার সিগনেচার থাকে ওখানে। ডিটারমাইন অফ টেরিটরিজ, কি টেরিটরিজ অফ দ্য ইলেকটোরাল কনস্টিটিউয়েন্সি, যেটা একটু আগে বললাম। এবং হচ্ছে কি অ্যালট সিটস টু ইচ অফ দেম, মানে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি কত করে সিট থাকবে, কি করবে না করবে, সেই কনস্টিটিউশনগুলো ডিটারমাইন করে, ঠিক আছে। রেকগনাইজেশন পলিটিক্যাল পার্টি, কোন পার্টি মনে করে নতুন যদি নাম মানে ইলেকশন লড়তে চায়, তো তাকে যে ইলেকশনের দেবে, মানে রেজিস্টার করাতে লাগে, তো যে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে রেজিস্টার করছে, তাকে মানুষ ভোট দেবে, ইভিএম এ তার আসবে, নাম আসবে, সিগনেচার আসবে, সিগনেচার তো না, কি বলে, সিম্বল আসবে, এগুলো হচ্ছে কি রেজিস্টার করে, এটা হচ্ছে ইলেকশন কমিশনের মাধ্যমেই করবে। মানে নতুন কোনো পার্টিকে রেজিস্টার করা, কোনো পার্টিকে বরখাস্ত করে দেওয়া, ব্যান করে দেওয়া, এইগুলো হচ্ছে কি করে ইলেকশন কমিশন, রেকগনাইজ করা। পার্টি সিম্বল ডিসাইড করবে, অ্যালোকেশন করবে হচ্ছে ইলেকশন কমিশন যে কোনো পার্টির।
নোটিফাই ডেট এবং শিডিউল, ইলেকশনের ডেট, রেজাল্ট, শিডিউল, কত কত তারিখে কোথায় কোথায় ভোট হবে, সব ইলেকশন কমিশন। ফিক্স টু কোড অ্যান্ড কন্ডাক্ট, মানে হচ্ছে কোড অ্যান্ড কন্ডাক্ট মানে বলতে চাইছে যে ইলেকশনের নিয়ম মানে রুলস এন্ড রেগুলেশনস, এই সমস্ত ব্যাপারগুলো ইলেকশন কমিশনের কাজ হয়, ঠিক আছে। সিকিউরিটি অ্যান্ড হচ্ছে নমিনেশন পেপারস, নমিনেশন জমা দেয় যে সমস্ত তোমার, অনেকে নগর নমিনেশন জমা দিল, ঠিক আছে, এবার তাদের উপরেই ভোট হবে, সেই নমিনেশন পেপারগুলো যাতে না হয়ে যায়, তো লুট না হয়ে যায়, সেই জন্য এগুলোকে একটা সিকিউরিটি দিতে হয়, সেটাও করবে ইলেকশন কমিশন। ডিটারমাইন দ্য নাম্বার অফ পোলিং বুথ, মানে কোন লোকসভা কেন্দ্রে কতগুলো বুথ থাকবে, কোন বুথগুলো রেজিস্টার করা থাকে পুরোপুরি ইলেকশন কমিশনের এতে অফিসে খাতায় রেজিস্টারে, তো সেগুলো রেজিস্টার করা, ঠিক আছে। আর কি করা, কন্ডাক্ট অ্যান্ড সুপারভাইজ দ্য ইলেকশন অ্যান্ড বাই ইলেকশন, যদি কোথাও যদি করে ইলেকশনের পরে মনে করেন আবার পুনরায় ভোট দিতে হয়, যেটাকে আমরা পুনর্নির্বাচন বলি, সেই বাই ইলেকশন সেগুলো করবে। এবং স্কুটনি হচ্ছে ইলেকশনের এক্সপেন্সেস, এক্সপেন্স মানে ইলেকশনে কত টাকা খরচা হচ্ছে, কিসে না হচ্ছে, সেই সমস্ত ব্যাপার। সব থেকে ইম্পর্টেন্ট, ডিক্লেয়ার ইলেকশন রেজাল্ট, ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার করবে, ইলেকশনে কে কত ভোট পেলো তার নামেই বা তার দ্বারাই এগুলো হবে, ঠিক আছে। এবং ইম্পর্টেন্সটা লাগাবে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে সেটেল ডাউন দ্য ডিসপিউট রেফার্ড বাই দ্য প্রেসিডেন্ট। যদি ইলেকশনে কোনো ডিসপিউট হয় তাহলে প্রেসিডেন্ট এবং তিনি এটাকে করবে, ঠিক আছে, মানে প্রেসিডেন্ট রেফার করবে তার কাছে, যে কোন ইলেকশনে যদি মনে করে ডিসপিউট হয়েছে তার কাছে রেফার করবে, সেটা সেই ডিসপিউটটাকে সেটেল ডাউন করবে। এবং অ্যাডভাইস করবে প্রেসিডেন্টকে এবং গভর্নরকে, রাজ্যের ক্ষেত্রে গভর্নর মনে করো কোনো এমএলএ এর ভোট রিলেটেড কোনো ইস্যুজ এসছে, সেইটা হচ্ছে গভর্নরকে, এবং হচ্ছে এমপি রিলেটেড কোনো কারো এসছে, সেটা হচ্ছে প্রেসিডেন্টকে, তিনি কি করবে, কোশ্চেন ডিসকোয়ালিফাই করতে হবে তাকে, সেই ডিসকোয়ালিফিকেশন রিলেটেড যদি অ্যাডভাইস চায় প্রেসিডেন্ট, তাহলে তাকে সেই অ্যাডভাইসটা দেবে হচ্ছে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এই সমস্ত কাজ রয়েছে। আর লাস্ট একটা আরো ইম্পর্টেন্ট, একদম চলে এসেছি, একটা ছোট একটা কথা বাকি আছে, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন, যেটা আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলি বা মুখ্য নির্বাচন কমিশন বলি, সেটা তো বলো এই সমস্ত কাজ। এবার আরেকজন রয়েছে, সেটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন, স্টেট ইসি লিখলাম, ওকে। স্টেট ইলেকশন কমিশন কি করে, লোকাল গভর্নমেন্টের ভোট করে। লোকাল গভর্নমেন্ট মানে হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটির ভোট করা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। আর স্টেট ইলেকশন কমিশন প্রত্যেকটা রাজ্যে রয়েছে একজন করে, তারাই হচ্ছে সেই রাজ্যের মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পুরসভার ভোট এবং পঞ্চায়েতের ভোট কন্ডাক্ট করে, ঠিক আছে। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ভোটের মধ্যে কিন্তু যেগুলো হচ্ছে তোমার মুখ্য নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তিনি কিন্তু আসেন না, বলে গেল ইম্পর্টেন্ট ফিচার, মনে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর খুব সিম্পলিফাই করার চেষ্টা করেছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।